প্রিয় দর্শক, হাসপাতালের যে কোনো চিকিৎসা ব্যবস্থা হোক কিংবা মহামারী, এই সময় কিন্তু একজন মাইক্রোবায়োলজিস্ট হিসেবে যারা থাকেন তাদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য, যেটা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না বা বুঝতেও পারি না। তাই আজকে আমরা আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথায় কথা বলবো হাসপাতালে একজন মাইক্রোবায়োলজিস্টের ভূমিকা কি সেই বিষয়টা নিয়ে। এবং এই বিষয়ে কথা বলতে পরামর্শ দেওয়ার জন্য আমার সাথে এই মুহূর্তে রয়েছেন প্রফেসর ডক্টর মোর্শেদা আক্তার, সিনিয়র কনসালটেন্ট মাইক্রোবায়োলজি, আজগর আলী হাসপাতাল। প্রিয় দর্শক, আপনারাও কিন্তু প্রশ্ন করতে পারেন, তার কাছ থেকে যে কোনো ধরনের জিজ্ঞাসার উত্তর নিতে পারেন। আমাদের অনুষ্ঠান চলাকালীন সময়ে ফোন নাম্বারগুলো আমি দেখাচ্ছি এবং বলেও দিচ্ছি 83325098, 83322754 এই নম্বরে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথির কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আসলে আমি যে প্রশ্নটা দিয়ে আসলে শুরু করতে চাই অনুষ্ঠানটা, যে একজন মাইক্রোবায়োলজিস্ট তার ভূমিকা সম্পর্কে কিন্তু অনেকেই আমরা জানি না, জি। তাই না? আমরা চিকিৎসা ব্যবস্থা হোক বা এখন যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, আমি শুরুতে একটু জানতে চাই যে একজন মাইক্রোবায়োলজিস্টের মানে হসপিটালে তার ভূমিকাটা কি প্রত্যেক দিনের কাজে? আচ্ছা, আসলে মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি অনেক রকমের আছে। যেমন আমরা যে ল্যাবরেটরিগুলোতে কাজ করি সেটাতে একটা টারশারি কেয়ার হসপিটালের ল্যাবরেটরি, তো ওইটা হলো রুটিন যে কাজগুলো হয়, একটা পেশেন্টকে কোন ওষুধ প্রেসক্রাইব করবে সেটা, এবং দ্রুত যতটুকু কম সময়ের মধ্যে আমরা একটা স্পেশালি আমরা মাইক্রোবায়োলজিস্টরা তো ইনফেকশাস ডিজিজগুলোই ডায়াগনোসিস করে থাকি, অন্য জায়গায় তো আমাদের অত ভূমিকা নাই। ইনফেকশন রিলেটেড কোনো কিছু কী দিয়ে হলো সেটা খুব দ্রুত আমরা ডাক্তারের কাছে পৌঁছে দিই, এবং ওই ওই ওষুধে মানে ওই জীবাণু দিতে হয়, জীবাণুর বিরুদ্ধে কোন অ্যান্টিবায়োটিক ওষুধটা বেশি কার্যকর সেটা বলে দেওয়াই আমাদের আসলে মুখ্য কাজ এটা। এছাড়া পাশাপাশি আমাকে ইনফেকশন কন্ট্রোলের কাজগুলো বা আমি বা যে কোনো মাইক্রোবায়োলজিস্টের যে মোস্ট অ্যাক্টিভ পার্সন, যে চালু লোক, যাই সব দিকে তার খেয়াল থাকতে হবে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের, সে হলো একজন মাইক্রোবায়োলজিস্ট। আচ্ছা। এবং যেই কাজটা আমি প্রথমে বললাম যে ডায়াগনোসিসের জন্য, সেই ক্ষেত্রে আমাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এই হিসাবে যে একটা টারশিয়ারি কেয়ার হসপিটালে সব সময়ের জন্যই একটা মাইক্রোবায়োলজিস্ট থাকা উচিত। কারণ অনেক সময় কি হয়, খুব সিভিয়ারলি ইল পেশেন্ট এসে ভর্তি হয়, একটা স্যাম্পল দেয় ট্রাকিয়াল অ্যাসপিরেট অথবা একটা সেন্ট্রাল ভেনাস সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, মেনিনজাইটিসের কেস অথবা নিউমোনিয়ার কেস, তখন এত বা টিবি, কারণ টিবি তো আপনি নর্মাল এনভায়রনমেন্টে রাখতে পারবেন না, তাকে তাড়াতাড়ি একটা নেগেটিভ প্রেশার রুম দিতে হবে, বা যে টেক কেয়ার করবে তাকে N95 মাস্ক দিতে হবে, তো খুবই তাড়াতাড়ি একটা ব্যাপার আছে এখানে, কম সময়ের ডায়াগনোসিসের একটা সেই ব্যাপারগুলো হলো মাইক্রোস্কোপি। আমরা গ্রামে স্টেন করি বা যে কোনো একটা স্টেন করে সরাসরি মাইক্রোস্কোপে দেখি, এটা আবার ভাইরাস তো আর দেখা যায় না, কারণ ভাইরাসের মাইক্রোস্কোপ যেটা দিয়ে দেখবে সেটা একটু অন্যরকম মাইক্রোস্কোপ, ইলেকট্রন। এটা কোনো হাসপাতালে আছে, একটা বা কয়টা যেন আছে বাংলাদেশে, আমি অতটা বলতে পারবো না, ওটা অনেক কোন হাসপাতালে, ওটা রেফারেন্স ল্যাবরেটরিতে হতে পারে, কারণ আমরা যেহেতু রুটিন ল্যাবরেটরির কাজ বলতেছি, রেফারেন্স ল্যাবরেটরিতে কোনো রিসার্চ হয়, জিনোম নিয়ে কাজ করে, ভাইরাস নিয়ে কাজ, ওগুলো রেফারেন্স ল্যাবরেটরি। আমাদের কাজটা অতটা ডিটেল করি না আমরা। তারপর দিয়ে দিলাম গ্রাম স্টেন বা রিপোর্টটা খুব তাড়াতাড়ি, 4 ঘন্টা 2 থেকে 4 ঘন্টার মধ্যে, কিন্তু ওইটা পুরা কমপ্লিট না, ওইটা দিয়ে ডাক্তার একটা প্রিজাম্পটিভ ট্রিটমেন্ট দিতে পারে, যে ঠিক আছে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ অথবা একটা ফাঙ্গাস, সেই হিসাবে ট্রিটমেন্টটা চললো, বা একটা প্যারাসাইট হতে পারে সেটা দিল। তারপরে যে কাজটা হলো কালচার এবং সেন্সিটিভিটি, এইটা খুবই একটা ইম্পর্টেন্ট কাজ। এই কাজটা যে কতটা ইম্পর্টেন্ট মানে আমরা অনেকেই হয়তো বুঝতে পারি না। আমরা কি করি, একটা রোগী আসলো 2বার 3বার তাকে অ্যান্টিবায়োটিক দেই, তারপর বলি আচ্ছা ঠিক আছে ভালো হচ্ছে না এখন কালচার করেন, এটা কিন্তু উচিত না। একদম শুরুতেই এটা করা হ্যাঁ, উচিত। একদম আপনি একটা অ্যান্টিবায়োটিক শুরু করবেন, প্রিজাম্পটিভ অ্যান্টিবায়োটিক, তার আগেই আপনি বলবেন যে আপনি একটা কালচার স্যাম্পল দিয়ে দেন, যেখানে ইনফেকশন, সেটা একটা উন্ড ইনফেকশন হতে পারে, ব্লাডের ইনফেকশন হতে পারে, সোর থ্রোট হতে পারে, যে কোনো জায়গায় হোক সেই রিলেটেড একটা স্যাম্পল দিয়ে দেবে, যেমন নিউমোনিয়া হলে স্পুটাম দিয়ে দিল, সেরকম স্যাম্পলটা দেওয়ার পরে আমি কালচার সেন্সিটিভ করে একটা ব্যাকটেরিয়া, আমার কাজ হলো লাইফ, আমাকে ওই স্যাম্পল থেকে জীবিত করে ব্যাকটেরিয়াটাকে বের করে নিয়ে আসতে হবে বা ফাঙ্গাসটাকে নিয়ে আসতে হবে। কালচার আমরা আসলে দুইটাই করি, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস, ভাইরাসও কালচার হয় না আর প্যারাসাইটও কালচার আমরা করি না, হয়তো এগুলো সবই রেফারেল ল্যাবরেটরির কাজ, রুটিন ল্যাবরেটরিতে হয় না। তো আমরা সেন্সিটিভিটি বসাই, যেটাকে সেন্সিটিভিটি মানে হলো অনেকগুলো অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা কি করি, টেস্ট করি ওই জীবাণুটাকে নিয়ে। তখন ওই জীবাণুটাকে যখন আমরা টেস্ট করি, দেখি যে এই জীবাণুটা কোন অ্যান্টিবায়োটিকে মরছে বা কিল হচ্ছে, সেটাকেই আমরা বলি সেন্সিটিভিটি। তখন আমরা স্যারকে বলি বা যে আমাকে পাঠিয়েছে স্যাম্পলটা, সেই হিসাবে আমরা রিপোর্ট তৈরি করি যে এই অর্গানিজম আসছে, এটা হলো সেন্সিটিভিটি, এটা হলো একটা। তারপর হলো আমরা পিসিআর করতে পারি,
ব্যাকটেরিয়ার জিনোম বা ভাইরাসের জিনোম বা বেশিরভাগ ক্ষেত্রে এটা উপকার দেয় হলো ভাইরাস এবং টিবির ক্ষেত্রে। টিবির ক্ষেত্রে জিনোমটা বের করাটা কালচারের চাইতেও বেশি সহজ, খুবই important, ভাইরাসের হ্যাঁ। ক্ষেত্রেও সহজ। অনেক সময় আমাদের এগুলো কোনোটাই সম্ভব হয় না, কারণ সব জায়গায় তো আর পিসিআর এর মেশিন থাকেও না, থাকে না এবং এটা অনেক এক্সপেন্সিভ। একটা তো tool। সবাই পারেও না, করতেও পারে না, এটা তো অনেকই এক্সপেন্সিভ। তো অনেক সময় আমরা কি করি, ব্যাকটেরিয়া ভাইরাস কোনোটাই খুঁজে পাচ্ছি না বা গ্রাম স্টেনের কিছু খুঁজে পাচ্ছি না, তখন আমরা ওই স্যাম্পলটার মধ্যে ব্যাকটেরিয়ার বডির একটা পার্ট, যেটাকে আপনারা অনেকে শুনে থাকবেন যে অ্যান্টিজেন, ডেঙ্গুর এনিসন অ্যান্টিজেন বলে, বা এখন কোভিড-19 করোনা ভাইরাসের অ্যান্টিজেন ডিটেকশন করছে না, তো অ্যান্টিজেনটা খুঁজে তারপর এটাও বলা যায় খুব তাড়াতাড়ি এগুলো কালচার করতে একটু সময় লাগে। তারপরে আর একটা টেস্ট আছে, সেটা হলো অ্যান্টিবডি টেস্ট। কিছুই খুঁজে পারলেন না, রোগী সময় মতো আসে নাই, না কালচারে কিছু পেলাম না, মাইক্রোস্কোপি না অ্যান্টিজেন, তখন দেখি যে আসলেই তার এটার ইনফেকশন হলো কিনা এবং রিসেন্ট ইনফেকশন কিনা। তখন আমরা ইমিউনোগ্লোবুলিন দেখি, কারণ একটা ব্যাকটেরিয়া বা যে কোনো একটি জীবাণু যখন আমাদের বডিতে যায়, তখন আমার বডি ওইটার বিরুদ্ধে, আমার বডি বলতে ইমিউন সিস্টেম, ইমিউনোলজি, আমাদের বডির যে প্রোটেক্টিভ সিস্টেমটা, সেটা ওইটার বিরুদ্ধে যুদ্ধ করে। যুদ্ধ করলে কি হয়, অ্যান্টিবডি তৈরি হয়। আরেকটা হয় টি সেল, ওইটা তো আমরা খুঁজে বের করতে সম্ভব না, ওইটাও রেফারেন্স ল্যাবরেটরির কাজ। আমরা অ্যান্টিবডিটা খুঁজে বের করি যে ঠিক আছে, আইজিএম হলে বলি যে হ্যাঁ তোমার রিসেন্ট ইনফেকশন, আইজিজি হলে যে ঠিক আছে পুরানো ইনফেকশন, এগুলো খুব করে। এছাড়া মানে এখন যেহেতু ডেঙ্গুর সিজন চলছে, ডেঙ্গুতে মোস্ট হ্যাঁ পপুলারলি হ্যাঁ এটা করা হয়। NS1 অ্যান্টিজেনটা ডিটেক্ট করে। এখন আমরা করোনা ভাইরাসেরও অ্যান্টিজেন ডিটেক্ট করতেছি। ওই যে যেই কেসগুলো হয়তো এখনই একটা রুটিন কোনো একটা প্রসিডিউরে চলে যাবে, হয়তো একটা ক্যাথেটার পড়বে অথবা যে কোনো একটা ছোট ডে ওয়ানের জন্য একদিনের জন্য ভর্তি হয়ে কিছু প্রসিডিউর করে, তাদেরকে আমরা অ্যান্টিজেন ডিটেকশনটা করে থাকি। তারপরে আমার ল্যাবরেটরিতে তো আমি একা না, কারণ আমি তো উপরের জায়গাটাতে, আমাকে সব কিছু দেখতে হয়, কারণ সব কিছু যদি আপনি রেগুলার বেসিসে না দেখেন, আপনার অবশ্যই কিছু শর্টকামিং হবে এবং ওইটার ইফেক্ট আপনার রেজাল্টে পড়বে। এই জন্য মাইক্রোবায়োলজিস্টের ভূমিকাটা আসলে সবসময় থাকতে হবে ল্যাবরেটরিতে। এটা এমন না, আমাকে অনেকে কোশ্চেন করেন যে এত লম্বা সময় আপনি কী করেন, সকাল বিকাল, তারপর আমি বললাম না, আমি তো অনেক সময় সময়ও পাই না। মানে কাজ আসলে আপনি যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে চান, তাহলে কিন্তু অনেক লম্বা সময় লাগে। আমি না থাকলেও কাউকে না কাউকে তো থাকতেই হয়, অবশ্যই 24 ঘন্টাই থাকা উচিত কারো না কারো। তাহলে একজন মাইক্রোবায়োলজিস্ট তো ল্যাবরেটরিতে কাজ করছে, জি, তাই না? তো এখানে আসলে কাজ করার জন্য বা এখানে যে কাজগুলো করা হয় সেগুলোর জন্য আমি জানি যে একটা আলাদা একটা এনভায়রনমেন্টের দরকার হয়। অবশ্যই। সেই এনভায়রনমেন্টটা সম্পর্কে কি একটু বলবেন? একটা ল্যাবরেটরি থাকতে হবে। সেই ল্যাবরেটরিতে, আপনি কি ল্যাবরেটরির কথাটাই তো জানতে চাচ্ছেন? তো ল্যাবরেটরিতে আমি একজন কনসালটেন্ট থাকি, আমার আন্ডারে অ্যাসোসিয়েট কনসালটেন্ট থাকতে পারে, স্পেশালিস্ট থাকতে পারে। এটা হলো যারা আমরা লাস্ট পার্ট অফ দ্য কাজে লুক আফটার করি এবং প্রথম থেকে দেখাশোনা করি, কিন্তু ডাইরেক্ট হয়তো কাজটা করি না। তারপরে সায়েন্টিস্ট কিছু পোস্ট থাকে, তারা ওই স্যাম্পলটা ঠিক মতো, সবার নিচে থাকে টেকনোলজিস্টরা, টেকনিশিয়ানরা, টেকনোলজিস্ট, ওরা কাজটা করে। তো ওরা আসলে মোটামুটি ট্রেইন থাকে, কাজ করতে করতে ট্রেন্ড হয়ে যায়, কিন্তু কাজে ট্রেন করা আর জ্ঞানের দুইটার কম্বিনেশন তার ওদের থাকে না সব সময়। তো ওইটা আমরা দেখি যে ঠিক আছে, অনেক সময় ওরা বুঝতে পারে না, তো সায়েন্টিস্টের কাছে ওরা জিজ্ঞেস করে, সায়েন্টিস্ট না বুঝলে আমাদের কাছে চলে আসে। তবে আমি মনে করি একটা মাইক্রোবায়োলজিস্টের কাছে অনেক সময় এমনও কাজ থাকে যে সায়েন্টিস্টও বুঝতেছে না, ওই মাইক্রোবায়োলজিস্টই শুধু বোঝে। এই জন্য কারো উপরেই না ছেড়ে দিতে হয় না, কারণ এই রিপোর্টটা একটা পেশেন্টের লাইফ সেভিং, বাঁচাবে মরাবের একটা ব্যাপার, অথবা তার লম্বা সময় হাসপাতালে স্টে করানোর ব্যাপার আছে, কস্টের ব্যাপার আছে। তো ওই ক্ষেত্রে আমি মনে করি এই সেন্সিটিভিটির পার্টটা সবসময় একজন মানে ভালো অভিজ্ঞ মাইক্রোবায়োলজিস্টের দেখা উচিত অবশ্যই, এবং যে মেডিকেল প্রফেশনে আছেন, যে কোঅর্ডিনেট করতে পারে ডিজিজের সাথে। হ্যাঁ, আপনি যেমন বলেন যে একজন রোগীর আসলে বেঁচে থাকা বা তার আসলে মরে যাওয়ার একটা সন্ধিক্ষণে মাইক্রোবায়োলজিস্টের ভীষণ বড় একটা ভূমিকা। এক্স্যাক্টলি, সেটাকে তো আমরা নতুন করে দেখতে পাচ্ছি কোভিড-19 এর এই সময়টাতে। জি জি জি, এই সময়টা যে রিসার্চ হচ্ছে এবং এর জিন নিয়ে কাজ করা, ভ্যাকসিন বা যে কোনো ধরনের ওষুধ উদ্ভাবন, সবকিছুই তো মাইক্রোবায়োলজিস্টের ভূমিকাটা অনেক বেশি এখানে। তো এই বিষয়ে যেহেতু একেবারে প্যান্ডেমিকটা চলছে এবং আমরা কথা বলছি এই সময়, এই বিষয়টা নিয়ে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আচ্ছা, এটা আসলে করোনা ভাইরাস তো আপনার সবার জন্য একদম নতুন, একেবারেই নতুন, তাই না? হঠাৎ করে এটা পৃথিবীতে ঢুকে গেল, চারিদিকে ছড়ায় গেল, অনেক কিছুই তো আমরা বুঝতে পারিনি। প্রথম আমাদের বুঝতেই সময় লাগছে যে এটা আসলে, আমরা ভাবতাম যে শুধু লাংসেই যাবে, লাংসেই ড্যামেজ করবে, আসলে কিন্তু তা না। একদম চোখ থেকে শুরু করে কান, নাক, মুখ সব জায়গায় কিন্তু ওর একটা খুব মানে প্যাথোজেনিসিসের একটা ভালো জায়গা এই জায়গাগুলো। তো এই ক্ষেত্রে আমাদের মাইক্রোবায়োলজিস্টের যে ভূমিকা আমাদের হলো, সমস্ত পিসিআর ল্যাবগুলো যেখানে যেখানে আছে সেখানে একজন মাইক্রোবায়োলজিস্টের তত্ত্বাবধানেই থাকা উচিত, এটা একটা। আর একটা হলো
যে জিনোম যেটা হচ্ছে, এবং আমাদের দেখতে হবে যে আমি যেটা মনে করি যে আমাদের মাইক্রোবায়োলজির ভূমিকা তো ডায়াগনোসিস হয়ে গেল, এরপরে ভ্যাকসিন রিলেটেড ব্যাপারটা আছে, সেটা আমরা যেহেতু এটা থেকে অনেক দূরে আছি, অতটা আমি মানে কাজ করি না, তারপরে আমরা বলতে পারি যে যেহেতু একটা নতুন ডিজিজ, এটার ভ্যাকসিনও মোটামুটি ডেভেলপমেন্ট হয়ে গেছে, ভ্যাকসিনও সবারই নেওয়া উচিত। একটা নতুন যখন একটা জীবাণু প্যান্ডেমিক হয়, যতদিন পর্যন্ত সবাই ভ্যাকসিনেটেড না হবে অথবা সবাই ইনফেকশন হয়ে ইমিউনিটি না হবে, এটা তো পৃথিবী থেকে যাবে না। রাইট। তো অবশ্যই ভ্যাকসিনের একটা ইম্পর্টেন্ট জিনিস, কুসংস্কার আচ্ছন্ন হয়ে বা আমি নিব না ভ্যাকসিন, নিলাম না আমার হয়েছে, এরকম কথা না বলে ভ্যাকসিনটা নিতে হবে, সবাইকে ভ্যাকসিন নিতে হবে। তারপর করোনা ভাইরাসের সাথে সাথে কিছু রোগ বেড়েছে হাসপাতালে, আমি যেটা খেয়াল করলাম সেটা হলো করোনা ভাইরাসের যখন খুব সিভিয়ার হয় তখন তো ভেন্টিলেশনে যায়, এবং সমস্ত রোগীগুলো ভেন্টিলেশনে লম্বা সময় থাকতে হয়, রাইট। এবং এই সময় কি হয়, তাদের হসপিটাল একবার নিউমোনিয়াটা হচ্ছে, এক্স্যাক্টলি। এবং খুব বিচ্ছিরিভাবে হচ্ছে, এবং এই ক্ষেত্রে করোনার লাংসটা তো এমনিই ড্যামেজ থাকে, উপরন্তু সেখানে যদি সুপার ইনফেকশন হয়, একটা ভালো মানে হাসপাতালের ব্যাকটেরিয়া তো কখনোই ভালো না, ওরা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট থাকে, তো ওই ইনফেকশন দিয়ে হলে ওই রোগীগুলোকে বাঁচানোটা খুবই দুষ্কর হয়ে যায়। তো আমাদের খুবই খেয়াল থাকতে হবে, যেহেতু করোনা মানুষের যে কোনো ভাইরাল ইনফেকশন কিন্তু ইমিউনিটি কমিয়ে দেয়, তো যেহেতু এটা ভাইরাল ইনফেকশন, এর মধ্যে আবার আমরা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খাই, ড্রাগগুলো দিচ্ছি না আমরা সবই, সাপ্রেশনটা খুব খারাপভাবে ওদের হচ্ছে, কাউন্ট কমে যাচ্ছে ওদের ব্লাডের। তো সেই ক্ষেত্রে আমাদের ইনফেকশন কন্ট্রোলের যে মেজারগুলো, সেগুলো খুব ভালোভাবে নিতে হবে। আমি যদি ওই রোগীগুলোর কাছে আমি একটা সাকশন দিব, আমার হাত যদি পরিষ্কার না থাকে, রোগীর ওরাল হাইজিন যদি আমি ঠিক মতো না দিই রেগুলারলি, ওর করোনা আছে বলে ওকে আমি এক পাশে ফেলে রাখলাম, ওকে আমি সেভাবে কেয়ার করলাম না, তাহলে কিন্তু নিউমোনিয়া হবেই, এবং ও ফেরত আসবে না। এটা আমি আমার কর্মক্ষেত্রে প্রথম কয়েক মাস দেখছি, কারণ তখন তো নতুন আসছে, কেউ না ভয়ে, আমরা আসলে আমি কি বলবো, সবাই তখন একটা ভীতি কাজ করতো, রোগীর কাছে যেতে চাইতো না। পরে কিন্তু এখন সবাই বুঝতে পেরেছে যে এই করলে এই সেকেন্ডারি ইনফেকশন, মানে একবার ভাইরাল ইনফেকশনের পরে যখন আরেকটা ইনফেকশন, সেটাকে আমরা সেকেন্ডারি ইনফেকশন বলি। তো ওই সেকেন্ডারি ইনফেকশনটা কিন্তু প্রিভেন্ট করা যাচ্ছে এখন, আলহামদুলিল্লাহ। আমরা যথেষ্ট পরিমাণে সব হাসপাতালে আমি মনে করি এটা হচ্ছে, কারণ সেকেন্ডারি ইনফেকশনটাতে অনেক রোগী মারা গেছিল। আমার হাসপাতালে আমার কাছে ডাটা আছে, প্রচুর রোগী সেকেন্ডারি ইনফেকশনে মারা গেছে, কিন্তু এখন এটা অনেক কমে আসছে, কারণ মানুষের ভিতর থেকে ভীতিটাও চলে গেছে এই কারণে। আর এখন ইনফেকশনের রেটও কমে আসতেছে, আমরা তো নিজেরাও দেখছি। তো আলহামদুলিল্লাহ সবই আল্লাহর ইচ্ছা। তারপরেও অনেক বড় ভূমিকা আমাদের আছে, কারণ আমাদের ওই রোগীগুলা যে ভেন্টিলেটরে গেল আর অমনি যে তাকে ডাম্প হবে তা কিন্তু না, সে কিন্তু উঠে আসে। আমি এই করোনা রোগীতেই দেখলাম সবচেয়ে বেশি উঠে আসছে করোনা রোগীতেই ভেন্টিলেটর থেকে। হ্যাঁ, কারণ ভেন্টিলেটরে যাওয়ার পরে কিন্তু সেখান থেকে ফিরে আসার রেট যেটা, সেটা নাওএডেজ আমরা দেখছি যে অল্টার হয়ে যাচ্ছে। এবার আমরা কথা বলছিলাম যে ইনফেকশন কন্ট্রোল নিয়ে, আপনি ইনফেকশন কন্ট্রোলে একজন মাইক্রোবায়োলজিস্টের কি ভূমিকা বা হসপিটাল স্টাফ যারা তাদের কি ভূমিকা, এরকম একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলছিলেন, কিন্তু এই মুহূর্তে আপনাকে থামাতে হচ্ছে কারণ আমাকে একটা ব্রেক নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই। সাথে ছিলেন, আশা করব সাথেই থাকবেন। প্রিয় দর্শক, হাসপাতালে একজন মাইক্রোবায়োলজিস্টের কি ভূমিকা সেটা নিয়ে আমরা কথা বলছিলাম আজকের আলী হাসপাতাল স্বাস্থ্য কথায়। আমি ডক্টর স্টাপনা তৌহিদা আছি, এবং যার সাথে কথা বলছিলেন, পরামর্শ দিচ্ছিলেন তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর মোর্শেদা আক্তার, সিনিয়র কনসালটেন্ট মাইক্রোবায়োলজি, আজকের আলী হাসপাতাল। চলে যাচ্ছি তার কাছে। আমরা কথা বলছিলাম ইনফেকশন প্রিভেনশন নিয়ে, এবং সেই কন্ট্রোল যখন হসপিটালে একটা পেশেন্ট ভর্তি হয়, আমরা দেখি যে নট অনলি ভেন্টিলেটরে, অন্য সময়ও তার অ্যাকোয়ার্ড নিউমোনিয়া বা অন্যান্য ইনফেকশনগুলো অনেক বেশি হয়ে থাকে, যেটা অলরেডি আমরা একটা চ্যাপ্টারই আছে যে আমাদের এটা নিয়ে পড়তে হয়, যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন নিয়ে। তো সেই ইনফেকশনগুলো কন্ট্রোল করার জন্য কি কি মেজার নিতে পারি আমরা? আচ্ছা, ইনফেকশন কন্ট্রোল মেজার একা একা নেওয়াটা না অনেক কঠিন। একটা হলো সমস্ত হাসপাতালে মানে এখন একটা ইনফেকশন কন্ট্রোল কমিটি থাকা উচিত, বিশেষ করে টারশিয়ারি কেয়ার বা যে কোনো কেয়ার হাসপাতালে কমিটি থাকবে, কমিটির পরে একটা ইনফেকশন কন্ট্রোল টিম থাকবে, সেই টিমে একজন ডাক্তার, আমার মতো হোক বা যে কোনো ডাক্তারই হোক, এবং একজন নার্স থাকতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা হলো সার্ভে করা। আপনি সার্ভে যদি না করেন, ইনফেকশন আপনি একটা টিম আছে, সব আছে, কিন্তু সার্ভে হচ্ছে না, আপনি কখনোই একটা গুড রেজাল্ট পাবেন না। কারণ আপনি যখন খুব হারিড থাকবেন, কাজ করবেন, তখন আপনার অনেক কিছু মনে থাকবেই না, তখন আপনাকে ওই জিনিসটাকে আমাদের ট্রেনিং দেওয়া, বোঝানো, বারবার বলতে বলতে ওইটা হয়তো তারা রপ্ত করে ফেলে। তো একটা ইনফেকশন কমিটি থাকে, একটা টিম থাকে,
এবং এদের কাজটা কিন্তু ব্যাপক, বোঝা যায় না যে আসলে তারা কতটা কাজ করে। সেটা হলো এক নম্বর আমি যেই কাজটা করি তারা হলো সার্ভে, সবসময় একটা সার্ভে করতে থাকে যে কয়েকটা বেসিক জিনিস আছে ইনফেকশন প্রিভেনশন এবং কন্ট্রোলের জন্য, সেটা হলো হ্যান্ড হাইজিন, তারপরে হলো অ্যাসেপটিক প্রিকশনটা হচ্ছে কিনা, তার এনভায়রনমেন্ট ক্লিনিং, ওয়েস্ট ম্যানেজমেন্ট, তারপরে আর প্রসিডিউর, কোনো একটা প্রসিডিউর করলো সেটাকে স্টাইলিটি, যে স্টাইল ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো ঠিকমতো স্টাইলিটি হচ্ছে কিনা, তারপরে আরও আছে এখন মনে আসতেছে না, আরও বড় বড় ডিভাইস যখন পড়ানো হয়, মনে করেন একটা সেন্ট্রাল লাইন পড়ানো হলো, একটা সার্জারি হলো, তারপরে ভেন্টিলেটারে চলে গেল পেশেন্ট, ক্যাথেটার হলো, এই যে এই চারটা জিনিস, এই ইনফেকশন রেটটা কতটুকু এই হাসপাতালে, সেটাই কিন্তু এই চারটাকে কিন্তু আমরা এই ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ইউনাইটেড ইনফেকশন, সেন্ট্রাল লাইন ইনফেকশন, ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, আর আরেকটা কি বললাম জানো, সার্জিক্যাল সাইট ইনফেকশন, এই চারটাকে কিন্তু আমরা বলি মেজর হসপিটাল ইনফেকশন কোয়ালিটি প্যারামিটার। ওকে, এই চারটা ইনফেকশন দেখে কিন্তু বোঝা যায় যে এই হাসপাতালটা কোন স্তরের বা এদের কেয়ার অফ মানে কোন লেভেলে ওরা কেয়ারটা দিচ্ছে। আচ্ছা, এগুলোর একটা বেঞ্চমার্ক থাকে, ওইটার নিচেই থাকাটা উচিত। আমরা সবসময় পারি না, যেহেতু আমাদের দেশ থার্ড ওয়ার্ল্ড, সবাই ওইভাবে মেনটেন করে না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা পারি। আমাদের হাসপাতালে আমরা আমাদের ইনফেকশন কন্ট্রোল একটা বড় একটা কমিটি আছে, সমস্ত হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে, তারপর টিমের হেড আমি, আর আমার আন্ডার একটা নার্স, সর্বক্ষণিক একটা নার্স থাকে। তো প্রতিদিন মঙ্গলবারে আমাদের একটা করে ক্লাস থাকে, নার্সদের থাকে, ডাক্তারদের থাকে, টেকনিশিয়ানদের, সবার সাথে থাকে। প্রতিনিয়ত আমরা একই কথা বলতেই থাকি। এই প্যান্ডেমিকে যেটা হয়েছে ওই ক্লাসগুলো হয় নাই, তো আমরা দেখলাম যে আসলে বলা খুব ইম্পর্টেন্ট, সারাক্ষণ মানুষকে বলতে হবে, কারণ এটা এমন না যে আপনি একটা ওষুধ দিলেন ভালো হয়ে গেল ম্যাজিকের মতো, তা না, কিন্তু এটা একটা লং টার্ম ইফেক্ট। মরে গেল আপনি বুঝবেন না কেন মরলো, আবার বেঁচে থাকলেও বুঝবেন না কেন বুঝলো, কিন্তু আসলে যখন আমরা নিজেরা যখন ডাটা কালেক্ট করি, সার্ভে করি, তখন কিন্তু আমরা বুঝি যেগুলো সব কটা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। আচ্ছা, এবং হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বলতে আমরা বুঝি যে হাসপাতালে ভর্তি হওয়ার 48 ঘন্টা পরে, রাইট, সেটা। তো এইভাবে আমরা কিন্তু অনেক ইনফেকশন এই প্যান্ডেমিকের সময় পেয়েছি, পরে আস্তে আস্তে আবার যখন আমাদের সার্ভে বাড়িয়ে দেই তখন কিন্তু এটা কমে যায়। তো এটা গেলো একটা পার্ট, সার্ভে করতে হয়। সার্ভে করার অনেকগুলো জায়গা আছে, একটা হলো এই মেজর হসপিটাল মানে কোয়ালিটি প্যারামিটারের যে ইনফেকশনগুলো আমি বললাম, একটা ডিভাইস দিলে যে ইনফেকশন হবে আমরা ধরেই নিই, ভেন্টিলেটারে গেলে ইনফেকশন হবে, এটা কিন্তু ঠিক না। আপনি যদি, আমার হাসপাতালে এরকমও আছে যে ইনফেকশন হয় নাই, 21-22 দিন ভেন্টিলেটার ছিল, কোনো ইনফেকশন হয় না, ভালো হয়ে চলে গেছে। তো এটা কিসের উপরে নির্ভর করে? এটা হলো কোয়ালিটি কেয়ারের উপরে নির্ভর করে। আপনি শুধু যে মেডিসিন দিবেন রোগী ভালো হয়ে টপাটপ চলে যাবে সেটা কিন্তু না, পারিপার্শ্বিক আরও অনেক কিছু আছে, তার মধ্যে এক নম্বর হলো ইনফেকশন কন্ট্রোল। এটা সবাই বোঝে, কিন্তু সবাই বুঝলেও হয় কি এটা ওনাদের মাথা থেকে সরে যায়। কনসালটেন্টরা অনেক কিছু নিয়ে ঘোরাফেরা করেন, তাদের একটু মনে করাই দিতে হয়, নার্সদের সর্বক্ষণিক ট্রেনিংয়ের উপর রাখতে হয়, এবং আমাকে যদি একটু হাঁটতে দেখে বা আমার সিস্টারকে যদি একটু হাঁটতে দেখে, আমাকে দেখলে ওরা বুঝে যায় যে আমার কাজটা কি, তখনও তাদের মনে পড়ে যায় যে এই কাজটা করতে হবে। তো এই পরিপ্রেক্ষিতে হ্যান্ড হাইজিনের তো কোনো বিকল্পই নাই, আপনারা সবাই জানেন হ্যান্ড হাইজিন যে কত। দেখা যায় যে 70% ইনফেকশন শুধু মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন স্পেশালি খালি হ্যান্ড হাইজিন করে কমানো যায়। তাহলে এটা কত ইম্পর্টেন্ট না? অবশ্যই। এটা অবশ্যই সার্ভের এক নম্বর পয়েন্ট আমাদের, যে সবাই হ্যান্ড হাইজিন করছে কিনা। আমরা তো হ্যান্ড হাইজিন নিয়ে সবচেয়ে বেশি এখন মানে মানুষকে সচেতন হতে দেখেছি কোভিড এর কারণে, বাট অ্যাকচুয়ালি এটা তো আসলে সব কিন্তু ঠিক সময় বলছেন। সব ক্ষেত্রেই করা সব উচিত। ক্ষেত্রেই আমি না যে জিনিসগুলো পড়াইতাম সেগুলোই এখন ওরা আমাকে সিস্টারগুলো বলে যে ম্যাডাম আপনি যেগুলো পড়াইতেন আমরা তখন ভাবতাম কি এগুলো মনে হয় খালি হ্যান্ড হাইজিন, দরকার সবই নেই, তো হ্যাঁ। ইম্পর্টেন্ট। মানে যেই কথাগুলো এখন মানুষ বলছে এগুলো তো আমরা 2010 থেকেই বলে আসতেছি সবাইকে। সত্যিকারের অর্থে হলো আমি 2010 থেকেই খুব পারফেক্টলি এই বাংলাদেশে কাজ করতেছি। আমি সৌদি আরবে যখন ছিলাম তখন করতাম, বাংলাদেশে 2010-এ এসে শুরু করছি। অত খুব পারফেক্ট ওয়েতে করার বলতে যেটা বোঝায় সেটা আমি আজগার আলীতে গিয়ে করতে পারছি, মানে বাহ। 8 দিনেও পারতাম, কিন্তু আজগার আলীতে সবচেয়ে ভালো মতো একদম প্রোটোকল ধরে ধরে কাজ করা যেটা সেটা করা যায়। তারপরও মানুষের তো একটু স্বভাব থাকেই, মানুষ হ্যান্ড হাইজিন করতে চায় না। আমাদের দেশের মানুষ মনে করে আমি তো ধরবো না কিছু এই সেই, কিন্তু আসলে কি একটা রোগী যখন রুমের ভিতরে থাকে ওই পাশের এনভায়রনমেন্ট আর এই পাশের টোটালি কিন্তু টোটালি different। আলাদা, রাইট। আপনি আমাদের তো সবসময় এমন সুইং ডোর ব্যবহার করা উচিত, দুই পাশে ফ্ল্যাপিং ডোর, এদিকেও যাবে, সবসময় তো এটা পসিবল হয় না, হয়তো ধরতেই হচ্ছে ডোর হ্যান্ডেল, রাইট। ঢুকেই মাথার মধ্যে ঢুকাইতে হবে যে আমি ডোর হ্যান্ডেলটা ধরছি, আমি হ্যান্ড হাইজিন করবো, ওই পাশের কিছুই আমি এই পাশে দিব না। তাহলে এইটা একটা বিরাট ব্যাপার, হ্যান্ড হাইজিনের ওদিকে সবারই খুবই গভীরভাবে লক্ষণ মানে নজরদারি করা উচিত। নিজেরটা নিজেই, আমি কেউ কাউকে শিখাতে পারবে না। আমি যদি মানে আমার মাথায় যদি চারিদিকেও চোখ লাগাই, মানুষ তো আমি একটা, বা একজন ইনফেকশন কন্ট্রোল পার্সোনাল একজনই হয়, তাহলে সবাইকেই কিন্তু এই দায়িত্বটা নিতে হবে। হ্যান্ড হাইজিন কখনোই রোগীকে ফট করে হাত দেওয়া যাবে না, মনে করতে হবে এই রোগীটা আমার। কারণ আমার রোগীকে আমি এখন বুঝতেছি না
হয়তো আমি কয়েকদিন পরে বুঝবো। কিভাবে বুঝবো জানেন, এখনকার যে ব্যাকটেরিয়াগুলো এগুলো এতভাবে রেজিস্ট্যান্ট বলারই বাইরে, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট তারা। এবং হাসপাতাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের ব্যাকটেরিয়াগুলোর চেহারা দেখলেই বোঝা যায় যে এটা হাসপাতাল অরিজিনেটেড, এটা বাসার না। আচ্ছা, একদম চেহারাটাই আলাদা থাকে ওদের, খুবই অ্যাগ্রেসিভ থাকে, সব কিছুতে রেজিস্ট্যান্ট থাকে। আপনি জানবেন যেটা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া শুধু কোলিস্টিরিস সেন্সিটিভ, সব রেজিস্ট্যান্ট, মেরোপেনিয়াম রেজিস্ট্যান্ট। আবার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আমি এন্টেরোকক্কাস এমনও পেয়েছি একদম 100% রেজিস্ট্যান্ট, প্যান রেজিস্ট্যান্ট। তখন দেখা যায় যে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো অপশনই হ্যাঁ, থাকে না। অপশন থাকে না, অনেক সময় ইনজেক্টেবলটাও রেজিস্ট্যান্ট। হ্যাঁ, মানে একদম জিরো রেজিস্ট্যান্টও আমি পাইছি কতগুলো ব্যাকটেরিয়া আমাদের হাসপাতালে। এগুলো আসলে আমরাও কিছুটা দায়ী, আমরা ডাক্তাররা। আমাদের তো জুডিশিয়াল ইউজ কখনোই হয় না বাংলাদেশে, বললেও এটা সুদূর পরা হতো, আস্তে আস্তে ঠিক হবে। ইনফেকশন কন্ট্রোলও তো সুদূর পরা হতো ছিল, কিন্তু মানুষ এটা তো নিয়ে আসতেছে, এখন আস্তে 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 ঠিক হয়ে আসতেছে। যাচ্ছে, আল্লাহ right. একটা কিছু একটা বোঝা দিয়ে দিবে, বুঝে যাবে। কারণ এই প্যান্ডেমিক না আসলে কেউ বুঝতো না। হ্যাঁ আসলেই তাই না? তাই, প্যান্ডেমিক দেখেন মানুষের আল্লাহ জীবনে কিন্তু অনেক কিছু বুঝাইছে। চেঞ্জ করে দিয়েছে। আমি যে কথাগুলো বলতাম সেটা হলো যে কখনোই রোগী তোমার মানে রোগীটাকে মনে করবা তোমার রোগী। তা তো অবশ্যই। তুমি আসলে- কখনোই ভাববা নাই যে ওর আত্মীয় তার আত্মীয়, তুমি সবসময় রোগীটাকে তোমার মনে করে আর ধরবা। একজন ডক্টরের তো সেটা মানে একজন পেশেন্টকে নিজের মনে হ্যাঁ। করা বা ওন করাটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যাঁ, তো যাই হোক, আমরা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক নিয়ে কথা বলছিলাম। আপনি একটু এই প্রসঙ্গে একটু বলছিলেন, আমি একটু ডিটেলস শুনতে চাই। কারণ নাউএডেজ এমন হয়েছে যে নর্মাল কোনো ইউটিআই এর ট্রিটমেন্ট দিতে গিয়েও আমরা দেখি যে তার এত বেশি রেজিস্ট্যান্ট, তখন তাকে মানে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে, বা সে হসপিটালে থাকবে না, বাসায় থাকবে, এরকম। তো এই বিষয়টা নিয়ে একটু আপনি যদি সবাইকে সচেতন আচ্ছা, করতেন। সেটা হলো, এটা তো আমরাই আনছি ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক। আমি একটা ছোট বাচ্চাকে দেখছি, বাচ্চাটা একটা নার্সের বাচ্চা ছিল, আমি একটা হাসপাতালে কাজ করতাম সেইখানকার। তো সেই মেয়েটার ইউটিআই হলো, তখন মোটামুটি একটু ভালো ছিল ব্যাকটেরিয়াগুলো। তো আমি সিনজেন্টামাইসিন সেন্সিটিভ দেখাইতো আচ্ছা। হাসপাতালগুলো ব্যাকটেরিয়াগুলো, এখন তো মোটেও খুব কম এগুলো, সোজা সব রেজিস্ট্যান্ট, শুধু কলিস্টিন পলিমিক্সিন বি। কলিস্টিন এন্ড পলিমিক্সিন বি তো আসলে মানুষের উপর অ্যাপ্লাই করা ড্রাগ না, এটা হলো পশু পাখির ড্রাগ ছিল, পোলট্রিতে ইউজ হতো। সেই ড্রাগগুলো দিতে হচ্ছে এখন, আমাদের উপায় নাই। কারণ আপনি জানেন যে 1987 সনের পরে নতুন কোনো ড্রাগ লিটারালি আসে নাই, মডিফাইড আসছে, পেনিসিলিন মডিফিকেশন, সেফালোস্পোরিন, কিন্তু নতুন যে একটা রেডিক্যাল আসা সেটা কিন্তু আসে নাই। যার দরুন আমাদের কিন্তু আমরা একটা মানে প্রি অ্যান্টিবায়োটিক এরা ছিল পেনিসিলিন আবিষ্কারের আগে, 2000 মানে 1900 কত সন ছিল সেটা মনে নেই এক্স্যাক্টলি, তার আগে ছিল। তো সেই প্রি অ্যান্টিবায়োটিক এরাতে আমরা আবার চলে গেছি পোস্ট। আমাদের চারিপাশে প্রচুর অ্যান্টিবায়োটিক, কিন্তু আমাদের যে ট্রিট করার মতো কোনো অ্যান্টিবায়োটিক নাই। এটার ইনভেন্টার, এটার এই যে কাজটা যে হলো, এটার জন্য কিন্তু আমরাই দায়ী। আমরা একটু চিন্তা করি না যে আমি একটা ওষুধ দিয়ে দিব। তো একটা রোগীকে যদি আমি ট্রিট করতে চাই, আমাকে চিন্তা করতে হবে মেটিকুলাসলি আমি একটা ওষুধ দেবো। একটা রোগী বাসা থেকে আসছে, বাসার জন্য কিছু ওষুধ আছে কিন্তু আলাদা। তো হাসপাতালে মানে এই ব্যাপারে আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা পলিসি করতে হবে। পলিসি খুবই ইম্পর্ট্যান্ট। পলিসি করলে এখন অনেকে ভাবে কি পলিসি করে কি হবে, পলিসি কিছু না, পলিসির আগে সবাই ঠিক হতে হবে। আসলে তা না। পলিসি করে আপনি একজনকে, পলিসি আমি এটা করে দিলাম কিন্তু ওইটাকে দেখার কেউ নাই, তাহলে কিন্তু পলিসি হবে না। রাইট। যেমন আমার হাসপাতালে আমি আগে অনেক পলিসি বানাইতাম, কোনোটা ইমপ্লিমেন্ট হতো না। আলহামদুলিল্লাহ এখন আমাদের নার্স ডিরেক্টর আছে, নার্সের অনেকগুলো ব্রাঞ্চ আছে, যার দরুন ওরাই আমার থেকে নিয়ে নেয়, বাহ। বলবে যে ম্যাডাম এই জিনিসটা আমরা করতে পারতেছি না, আপনি পলিসি দেন। আর আমি সারাটাক্ষণ বসে বসে পলিসি বানাচ্ছি। বানায় আমি দেখলাম যে না, আমি কয়েকদিন আগে আইসিইউ ঘুরলাম, মানে প্যান্ডেমিকের পর দেখলাম ভীষণই ডিরেঞ্জমেন্ট আছে, অনেক কিছু, যে আমি পলিসি করে ওদের দিয়ে দিলাম, ওরা কিন্তু অনেক সুন্দর করে সব কিছু গুছাই করলো, গুছাই করতেছে। তার মানে কি সবই কিন্তু ইমপ্লিমেন্ট করা যায় যদি আপনি একটা পলিসির মধ্যে থাকেন। এটা গেল একটা। আরেকটা হলো আমাদের এই কাজটা ছাড়াও মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্টের জন্য আমাদের তো আমরা খুবই পেরেশান সবাই। এটা একটা পলিসির মধ্যে অবশ্যই আসতে হবে যে আমি বাসায় ইম্পেরিক্যালি কোনটা ট্রিট করব। পেশেন্টকে একটা স্যাম্পল দেওয়ার আগে বলবো যে আপনি স্যাম্পলটা দেন, এই ওষুধটা খান, তারপরে অ্যান্টিবায়োটিক প্রোফাইলটা যখন চলে আসবে মাইক্রোবায়োলজিস্ট থেকে, তখন আমি অ্যান্টিবায়োটিক সুইচ করব। কিন্তু প্রথম থেকেই আমি সেফট্রাইজন এগুলো কিন্তু ইউজ করা উচিত না এখন। এগুলো যদি আমি দেখলাম আমার হাসপাতালে ইকোলাই গত কয়েক বছরের স্টাডিতে আমি দেখলাম ওরা মানে কোয়াট্রিমক্সাজলে 50-র উপরে সেন্সিটিভ আসতেছে, 60%ও সেন্সিটিভ আসতেছে অনেক সময়, অথচ সেফালোস্পোরিন 20 থেকে 26% সেন্সিটিভ। তাহলে দেখেন বেশি ইউজ হওয়ার কারণে এটা হয়েছে। তাহলে অ্যান্টিবায়োটিক ইউজ, মিস ইউজ, এগুলো তো সবসময় মানুষ বলেই থাকে, আসলে এটা একটা
কেউ না বুঝতে পারতেছে না না। এই বিষয়টা আমরা সকল ডক্টর জানি বা নার্সরাও জানে, হসপিটালে রিলেটেড এভরি পারসন নোজ ইট ভেরি ওয়েল, বাট তারপরেও এটাকে কিন্তু ইমপ্লিমেন্টেশন হয় না, বা কেন হয় না সেটা নিয়ে আমি কথা বলবো আপনার সাথে। আবার আমাকে নিতে হচ্ছে একটা ব্রেক। ভিউয়ার্স, আমরা কথা বলছিলাম যে অ্যান্টিবায়োটিকের আসলে রোলটা এবং কোন অ্যান্টিবায়োটিকটা কখন চুজ করা উচিত, এটা নিয়ে রেজিস্ট্যান্ট কিভাবে প্রিভেনশন করা যায় সেটা নিয়ে কথা বলবো ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথায়। আমি ডক্টর শ্রাবণা তৌহিদা আছি এবং আমার সাথে যিনি ছিলেন তিনি আছেন প্রফেসর ডক্টর মোর্শেদা আক্তার, এবং আমরা কথা বলছিলাম একজন মাইক্রোবায়োলজিস্টের ভূমিকা নিয়ে হসপিটাল ম্যানেজমেন্ট এবং সব কিছুতে। অ্যান্টিবায়োটিক এবং সেটা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে সেই বিষয়ে আপনি কথা বলছিলেন। এটা প্রিভেনশনের একটা ওয়ে বললেন আপনি, পলিসি মেকিং এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা। এছাড়াও ডক্টরদের ভূমিকা নিয়ে একটু আমি জানতে চাচ্ছি। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্টে পলিসির বিকল্প তো নাই। এছাড়া আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, ইনফেকশন প্রিভেনশন এবং কন্ট্রোলে এই স্প্রেডটা কিন্তু ভীষণভাবে হবে, মানে মানে প্রিভেন্ট হবে। কারণ কি, আমি দেখবেন আমার হাসপাতালে আমি যখন দেখি যে একটা পেশেন্ট মানে ক্যারিপিনাম রেজিস্ট্যান্ট, মানে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট সোজা কথা একটা আছে, দেখলাম কি পাশের বেডেও যাচ্ছে, এই বেডেও যাচ্ছে, তার কি ছড়িয়ে যাচ্ছে জিনিসটা। তাহলে এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে ইনফেকশন কন্ট্রোল এবং প্রিভেনশনের উপরে আর কিছু নাই। আপনি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্টের শেষ মাথায়, একদম চেইনের লাস্ট মাথায় অবস্থান করছেন, যেখানে আপনি অ্যানিম্যালের ওষুধ আমরা এখন ইউজ করছি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, কোয়ালিস্টিন এবং পলিমিক্সিন বি। কিছু কিছু ড্রাগ আছে ইউজ করি, কিন্তু সেগুলো খুব একটা ইফেক্টিভ না, ওইটাই ইউজ করতে হয়। তো আমরা অ্যানিম্যালের ড্রাগ ইউজ করতেছি, কিন্তু আমরা একবারও চিন্তাই করতেছি না যে আমার রোগীটাকে কে হাত দিয়ে ধরে ফেললো, ময়লা হাত দিয়ে, ইনফেক্টেড হাত দিয়ে। কিন্তু অনেক সময় তো বিশেষ করে আইসিইউ সিসিইউ এইসব জায়গাতে আমাদের অনেক মানে বিজি থাকি আমরা, যে ঠিক আছে এই পেশেন্ট, কিন্তু মাথার মধ্যে ওই অ্যান্টিবায়োটিকটা যেহেতু আপনার মনে হচ্ছে যে এতটা ইম্পর্টেন্ট, একটা রোগীর যখন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আসে তখন কি আমরা ইলেকট্রোলাইট মানে রোগীটাকে ফেলে রাখি না তো, আমরা ব্যালেন্স করি না। তারপরে মনে করেন একটা রোগীর হেড ইনজুরি আসছে, রক্ত পড়তেছে, ঠিক আছে কালকে করবো, করি আমরা? তা তো করি না, ইমিডিয়েট কেয়ারটা দিই। এটা আমরা যেহেতু বুঝতে পারতেছি অ্যাকিউট প্রবলেমটা, কিন্তু অ্যান্টিবায়োটিক নিয়ে না কেউ ব্যাপারটা বুঝতে পারতেছে না, এটা সুদূর প্রসারী ইফেক্টটা যে কতটা মানে খারাপ। সেটা হলো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হবে আপনি যদি একই জিনিস বারবার একটা মানে ব্যাকটেরিয়াকে দেখান। আপনি যদি একটা লাঠি দিয়ে বাড়ি দেন, ওর পরে একটা উপরে একটা কিছু বর্ম টর্ম পরেই আসবে, খুব স্বাভাবিক। তো সেইভাবে ব্যাকটেরিয়াগুলো রিপিটেডলি একই ড্রাগ দেখতে দেখতে নানানভাবে আমরা এত হাইয়ার ড্রাগ ইউজ করি বাইরে, মানে আইসিইউর তো কোনো অপশনই থাকে না, করতেই হয়। বাইরে আমরা এত মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট মানে ইয়েগুলো ব্যবহার করি, ওষুধগুলো, যার ধরুন কী হয়, ব্যাকটেরিয়াগুলো আগেই ওই ড্রাগগুলোকে চিনে ফেলে, চিনে ওর বডির ভিতরেও একটা এমন একটা মেকানিজম ক্রিয়েট করে রাখে যে ও কোনোভাবেই যাই হোক ও আর মরবে না। একটা আবার আমরা কিভাবে খাই ড্রাগ, কমপ্লিটও করি না, হয়তো থ্রাইস ডেইলি 3 বার খেতে হবে, 2 বার খাই, 7 দিন খেতে হবে, 3 দিন খেয়ে বন্ধ করে দিই। এর জন্য কি হয়, আমাদের শরীর ভর্তিই কিন্তু ব্যাকটেরিয়া। আমাদের যত অরিফিসগুলো মানে ওপেনিংগুলো আছে, নাক কান গলা যেখানেই বলেন না কেন, সব জায়গায় আল্লাহ তাআলা কিছু ভালো ব্যাকটেরিয়া দিয়ে দিয়েছে। ওই ভালো ব্যাকটেরিয়াগুলো তো আর ভালো থাকে না, তখন ওইটাও আপনার জন্য হার্মফুল হয়ে যাবে। যখন কোনো সময় যদি কোনো রকম একটা অপরচুনিটি পায়, ও কিন্তু আপনার বডিতে স্প্রেড করে যাবে এইভাবে। যার দরুন আমি বলি যে হাত ধোয়ার বিকল্প কিন্তু নাই। ইভেন আপনিও যদি, এখন আমরা কিন্তু কি বলতেছি, আপনার ময়লা হাতটা দিয়ে আপনি কিছুই টাচ করবেন না করোনা আসার পরে, এটা কিন্তু আমি অনেক আগ থেকেই বলি। আপনার কোনো নাক চোখ কান কিছুই আপনি আপনার হাতটা ধুয়ে নেবেন, তারপরে টাচ করবেন, তাতে আপনিও ভালো থাকবেন। আর হাসপাতালের রোগীগুলো তার আমি না, এরা আমার কাছে ভীষণভাবে নাচার হয়ে আসে, কিছুই করার থাকে না। একটা রোগী ভেন্টিলেটরে আছে, কি পাইপ টাইপ ঝুলতে থাকে, দেখলেই তো মায়া লাগে। সেই ক্ষেত্রে আমাদের ভিতরে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের ভিতরে উপরওয়ালার দিকে তাকায় মায়াটা ক্রিয়েট করতে হবে, যে না এই রোগীটা আমি বা আমার একটা আত্মীয়, ওকে আমি কখনোই আমার ময়লা হাতটা দিয়ে ধরবো না, এবং ওর কাছে আমি কখনো আনস্টেরাইল জিনিসপত্রগুলো আনবো না। একটা অনেকগুলো সেন্ট্রাল লাইনের অনেকগুলো মুখ থাকে না, তা আমি একটা সিরিঞ্জ এই লাইনে দিলাম, বের করে আবার ওইটাই এবার আরেক লাইনে দেবো না। হয়তো ওই লাইনে একটা ব্যাকটেরিয়া ছিল, কোনো কারণে ওইটা ফ্লাশে ভালো হয়ে যেতে পারতো বা ডিজিজ নাও করতে পারতো, কিন্তু আবার আপনি ওই সিরিঞ্জটাই কন্টামিনেট করে ফেললেন। তাহলে রোগীকে ভাবতে হবে কি, এটা আমি বা আমার পরম এবং আপন আত্মীয়। এটা যদি মানুষ না ভাবে, এটা যদি মানুষ ভাবে যে না আমার দায়িত্ব এটা কোনো রকম ট্রিটমেন্ট দিয়ে চলে যাব, তাহলে সে কখনোই ভালোভাবে আপনাকে কেউ লুক আফটার করতে পারবে না, ইম্পসিবল, একজন ছাড়া, উপরওয়ালা ছাড়া। আমি শিখাবো, আমি প্রতিনিয়ত বলবো, আমি লুক আফটার করবো আপনাকে, আপনার মাথা থেকে সরে যেতে পারে, মনে করাই দেবো, কিন্তু
আপনি প্রতিনিয়ত আপনি না ধুয়ে ধুয়ে হাত পরিষ্কার না করে স্যানিটাইজ না করে রোগীকে ধরবেন, এটা হতে পারে না। তাহলে এইটা একটা করতে হবে। এই যে এই ক্ষেত্রে আপনি তাতে কি হয়, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্টগুলো তো আমি যেহেতু প্রতিদিন হাসপাতালে যাই, আমার ভিতরে অনেক মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া থাকতে পারে, এনভায়রনমেন্টে থাকতে পারে। তাহলে ওই ব্যাকটেরিয়াটি কিন্তু স্প্রেড করছে। তাহলে এখন আমরা আমাদের অ্যান্টিবায়োটিক আমরা যেগুলো ইউজ করতেছি, একদম পাইপলাইনের লাস্ট ড্রাগগুলো আমরা ইউজ করতেছি, ভ্যানগোমাইসিন, কলিস্টিন, পলিমিক্সিন। এরপরে আপনি কি দিবেন? কোনো ওয়ে আছে? না, কোনো ওয়ে নাই। আর নতুন যে ড্রাগগুলো আসছে সবই কিন্তু ডেরিভেটিভস, রাইট। সেটা আইদার সেফট্রাইজনের অথবা মেরোপেরনের অথবা যে কোনো একটা ড্রাগের ডেরিভেটিভস, টেট্রাসাইক্লিনের হোক, ডক্সাসাইক্লিন, ডেরিভেটিভস তো ওর তো মেকানিজম জানেই। এই চেইনটাকে যদি আমি এভাবে ভাগতে পারি, ও আরেকটা চেইন আছে ওইটারও আমি ভাগতে পারবো। ডেরিভেটিভস আসলে কোনো সলিউশন হয় না। সবচেয়ে বেশি নতুন ড্রাগ আসতে হবে, কিন্তু তার আগে যেটা আমাদের অবশ্যই মানে নিজেকে মানে সংশোধন করার এখনই সময়। কারণ এখন WHO কিন্তু অনেক আগে বলছিল যে একটা প্যান্ডেমিক হবে, সেটা হবে একটা ভাইরাস দিয়ে এবং অনেক লোক মারা যাবে। তখন তো আমরা খুব একটা পাত্তা দিইনি, ভাবছি যে আসুক দেখা যাবে। কিন্তু এখন সবাই কিন্তু বলতেছে যে এই পরের প্যান্ডেমিকটা আসবে হলো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, ড্রাগ রেজিস্ট্যান্ট। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হলো যে অনেকগুলো ড্রাগ, যেমন আমি টাইফয়েডের জীবাণুকে যদি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট বলতে চাই, তাহলে ক্লোরফেনিক্যালস, তারপর কট্রিম, তারপরে হলো গিয়ে আপনার যেগুলো ইউজুয়ালি আমরা ব্যবহার করতো আগে, মানে এখন করেন না, এগুলো রেজিস্ট্যান্ট ছিল। সেফালোস্পোরিন আপনি চলে গেছেন, আলহামদুলিল্লাহ। সালমোনেলা টাইফি এখন পর্যন্ত টাইফয়েডের ফিভারের জীবাণুটা আমরা সেফট্রাইজারে ভালো করতে পারছি, আল্লাহর অনেক শুকরিয়া। আমি ওই জায়গাটায় করি, যখন আমি দেখি যে মানে আমি ভয় থাকি যে এটা যদি রেজিস্ট্যান্ট হয়, কারণ এত রেজিস্ট্যান্ট, ওর দুষ্ট হয়ে যেতে তো বেশিক্ষণ লাগবে না। কারণ এই দুষ্ট জিনগুলো, ব্যাকটেরিয়াগুলো যখন একসাথে কোথাও বসে গপ্প করে একজন আরেকজনকে দিয়ে দেয় যে আমার এটা আছে তুইও নেই, আমি তো মরি নাই, এটা দিয়ে বেঁচে আছে, তুইও বেঁচে থাকবি। কিন্তু সালমোনেলা টাইফি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত খুব কম পাওয়া যাচ্ছে সারা ওয়ার্ল্ডেই। তো এটা একটা ভালো দিক। তো এই যে এই ভালো জিনিসগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, তো আননেসেসারি আমি ড্রাগ দিব না। একটা আমাদের এই জন্য ভাগ করতে হবে যে একটা বাইরের থেকে ওপিডি থেকে একটা ইউটিআই আসছে, ধম করে আমি তাকে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন দিতে পারি না। নাইট্রোফুরান্টাইন আছে, অ্যামোক্সিক্লাভোলিনিক অ্যাসিড, এইগুলো আমি ট্রাই করি। তারপরে আমি তাকে কালচার দিয়ে দিই। দেওয়ার আগেই নিয়ম হলো কালচারটা দিয়ে দিবে। আপনি অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে যদি কালচার দেন, কখনোই আপনি ব্যাকটেরিয়াটা খুঁজে পাবেন না। হয়তো থাকবে, কিন্তু এত লো কাউন্টে থাকে, সেটা চাষবাস করলে আর আসে না। কালচার মানে হলো আমাদের চাষবাস করে ব্যাকটেরিয়াটাকে নিয়ে আসা। আর সেন্সিটিভিটি হলো বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে আমরা দেখি যে কোনটায় মরলো, হিল্ড হলো, সেটাই আমরা প্রেসক্রাইব করি যে সেফট্রাইজানে রোগীটা মানে ব্যাকটেরিয়াটা মরে গেছে, এইটা আপনি খান। এটাই হলো সেন্সিটিভিটি। তো ওইটা তো এখন আমরা এত পাই, প্লেটের দিকে তাকালে না মানে মাথাটা ধরে যায়। একদম সমস্ত ডিস্কগুলো মানে এরকম আমরা তো বিভিন্ন ওষুধ ছোটো ছোটো করে দেই, একদম ডিস্কগুলোর কাছ দিয়ে গ্রোথ হওয়া শুরু করে। দেখলে বিশ্বাস করেন আমার মাথাটা ধরে যায়। তখন আমি দেখি রোগীটার নাম কত, বয়স কত, ভয় লাগে। মনে করেন 80-90 বয়স হলে মনে করেন যাচ্ছে থাক, মোটামুটি মরার সময় হয়ে গেছে, এখন হয়তো মানে যাই হোক কোনো রকম। কিন্তু একদম অল্প বয়সী একটা বাচ্চা ভেন্টিলেটারে আছে, এরকম একটা ব্যাকটেরিয়া, বা মধ্যবয়সের মানুষ, কারোই মৃত্যু আমার মানে এটা যারা বয়স বেশি তারা ভাবে আছে এই মহিলা কি বলতেছে, কিন্তু না, আসলে কারো এটা ঠিক না। এটা হয় কি তার বডিতেও থাকতে পারে বয়স। আমরা যত দিন যাবে আমাদের ভিতরে যে বললাম না, আমার নর্মাল ফ্লোরার ব্যাকটেরিয়াগুলো ওগুলো চেঞ্জ হয়, তো ওরকম হতে পারে। কিন্তু আমাদের সবার মিলে একত্রিতভাবে যে কাজটা করতে হবে, এই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট প্রিভেনশন করতে হলে অ্যান্টিবায়োটিক পলিসির বিকল্প কিছু নাই। আর একটা হলো ইমপ্লিমেন্ট করতে হবে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন পলিসিটা, ভীষণভাবে জরুরি। অ্যান্টিবায়োটিক পলিসি যেটা, সেটা আসলে মানে সকল ডক্টরদের জন্যই প্রযোজ্য। অবশ্যই। হ্যাঁ, সেটা কিভাবে করা উচিত? সেটা করা উচিত হলো, একটা হলো আমরা বিভিন্ন সাইট ধরে আগাবো। মনে করেন সোর থ্রোটের প্রিজাম্পটিভ কী অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত, অ্যাম্পিসিলিন গ্রুপের বা অ্যামোক্সিসিলিন। তারপরে সে কালচার সেন্সিটিভিটি দেখলে একটা কনফার্ম একটা অ্যান্টিবায়োটিক দিবে সেই হিসাবে। আর কখনো মানে ওষুধটা এমনভাবে দিবে, দেখতে হবে যে এটা ওই রোগীর জন্য এটা মানে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, তার জন্য এটা মানে ক্ষতিকারক কিনা। অনেক সময় মানুষের কিডনি ফাংশন কম থাকে, লিভার ফাংশন, সেই অনুযায়ী এইগুলোকে আমরা সাধারণত ফার্মাকাইনেটিক, ফার্মাকোডাইনামিক বলি, আপনি হয়তো বুঝবেন এই হিসাবে। তারপর হাফ লাইফ কতক্ষণ, অনেক কিছু আছে, এগুলো হিসাব করে আমাদের একটা পলিসি করতে হয়। পলিসি করলে আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি যদি পলিসির মধ্যে না আসেন, যে কোনো সবই বলে যে পলিসি কিছু না, পলিসি ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু পলিসি খালি করে ফেললে হবে না, পলিসির জন্য ইমপ্লিমেন্ট করার জন্য একটা লোক রাখবে এবং তাকে সুপারভাইজ করার জন্য একটা মানে টিম থাকতে হবে অথবা একটা কমিটি থাকতে হবে। আমি তো করি কাজ ইনফেকশন করে, কিন্তু আমাকে প্রতি 3 মাস অন্তর অন্তর আমাকে কিন্তু আমাদের সিও ডিএমএস স্যারের কাছে রিপোর্ট করতে হয় যে আমি এগুলো পাইছি। উনি আমাকে জিজ্ঞেস করে এরকম বেশি হলো কেন, এবং পরের মাসে আমি দেখা যায় যেগুলো সব কমে গেছে। সুপারভিশন, সার্ভে, আপনি যদি বারবার একটা মানুষকে বলেন, সিস্টারদের আমার প্রতিনিয়ত আমাকে সিস্টারের ক্লাস নিতে হয়, ওদের আমি বুঝাই আউটব্রেক কী, প্যান্ডেমিক কী, এন্ডেমিক কী,
এই জিনিসগুলো বোঝাইতে হবে মানুষকে, কারণ আমরা একটা প্যান্ডেমিক দেখছি, ভয়াবহ একটা প্যান্ডেমিক, তাই না? এরকম জিনিস আমরা আর চাইবো না। অবশ্যই তো না। এইভাবে মানুষকে মোটিভেট করতে হবে প্রতিনিয়ত। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, সিস্টাররা তো কিছু জানেন না, ডাইরেক্ট কেয়ারে কিন্তু সিস্টাররা জড়িত। এক্স্যাক্টলি, আমি এটা বলতে একদম যাচ্ছিলাম। সিস্টারকে সারাক্ষণ আপনাকে সুপারভিশন করার পরে প্রতিনিয়ত ওদের অসম্ভব ভালোবেসে কথা বলতে হবে। ওদের আপনি কখনো অর্ডার দিয়ে ইনফেকশন কন্ট্রোলের কাজ করাতে পারবেন না, অসম্ভব। যত্নটা হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু একটু রক চটাই, কিন্তু জানেন আমি যখন ইনফেকশন কন্ট্রোলের কাজ করি আমার সমস্ত রাগ চলে যায়। তখন আমার মনে হয় ওরা যে ট্রিটমেন্ট দিচ্ছে এটাই বেশি সুন্দর করে দিবে, এটা এখন আসল কাজ। তখন আমি বলি যে তোমরা এটা ভুলে যাও না, যে ট্রিটমেন্ট এবং ইনফেকশন দুটো পাশাপাশি, এটাকে ফালাই দিবা না, দুইটা একসাথেই যাবে। এইটা ট্রিটমেন্ট আগে দিয়ে ইনফেকশন কন্ট্রোল পরে করবো, নো। তুমি একটা ইনজেকশন দিবা, তোমার হাতটা স্যানিটাইজ করবা, জায়গাটা ভালো মতো মুছবা, ওই জায়গাটা আবার ধরবা না ময়লা হাতে, তারপর তুমি অ্যাসেপ্টিক্যালি দিবা, সিরিঞ্জটা এদিক ওদিক টাচ করবা না, সুন্দর করে দিবা। তারপরে যখন তোমার কাজ শেষ হয়ে যাবে সিরিঞ্জটা এদিক ওদিক ফিলবা না। যে কোনো একটা মানুষ যারা ক্লিন টেক স্টাফ, যারা ময়লাটা নেয়, তারা ওই সিরিঞ্জ দিয়ে ইনফেক্টেড হতে পারে। Right. ওই পেশেন্টটা হেপাটাইটিস বি, সি, এইচআইভি কোনটা পজিটিভ তুমি তো জানো না। তাহলে আমাদের কত কিছু দেখতে হয়। দেখেন আমাদের হাসপাতালের এই জন্য একটা মাইক্রোবায়োলজি সর্বক্ষণিক বড় হাসপাতালে অবশ্যই থাকা উচিত। অবশ্যই। সারাক্ষণ ল্যাবরেটরির কাজ সুপারভাইজ করবে, তারপর অ্যাসেপটিক প্রসিডিউরগুলো খেয়াল করবে, হাসপাতালের বর্জ্য এবং যেটা ময়লা, intercommunicating হ্যাঁ হতে ময়লাগুলো ঠিকমতো ডিসপোজ হচ্ছে কিনা, অ্যাসেপটিক প্রসিডিউর হচ্ছে কিনা, ক্লিনিং হচ্ছে কিনা, এনভায়রনমেন্ট ডিসইনফেকশন ক্লিনিংও কিন্তু আমাদের ভূমিকা আছে। যেমন হাসপাতালে নতুন একটা ক্লিনিং ইকুইপমেন্ট আসলো, সবসময় আমার কাছে আসবো, এটা আসলে আমি দেখবো যে হ্যাঁ এটা দিয়ে হ্যান্ড হাইজিন করার মতো, এটা সব জীবাণু মরতেছে, এই যে আমি যত রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া বলি সব যাচ্ছে আচ্ছা। এনভায়রনমেন্টে যাচ্ছে। তা আমাদের ভূমিকাটা মাইক্রোবায়োলজিদের যেমন এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লিনিংয়ের উপরে আছে, প্যান্ডেমিক ম্যানেজমেন্ট অথবা আউটব্রেক ম্যানেজমেন্ট বলেন, যাই বলেন, এন্ডেমিক সেটাতেও আছে। তারপরে হলো আমাদের পলিসির মেকার হিসাবে আমরাই কিন্তু মুখ্য, আমাদেরকে Okay. সবাই সাপোর্ট না দিলে আমরা পারি না। আমাদের ক্লিনিশিয়ানদের সাপোর্ট, অবশ্যই। হাসপাতালের যে প্রধান তার সাপোর্ট খুব True. দরকার। আসলে এতক্ষণ কথা বলে এটাই বোঝা যাচ্ছে যে একজন মাইক্রোবায়োলজিস্টের ভূমিকা, আসলে আমি শুরুতেই এটা দিয়ে শুরু করেছিলাম যে তার ভূমিকা অনেক অনেক বেশি, অনেক বেশি, এবং অনেক বেশি। সবার সাথে ইন্টারকমিউনিকেট করে একটা মানে হসপিটাল ব্যবস্থাপনা হোক আর ট্রিটমেন্ট ব্যবস্থাপনা হোক, সেটাকে সাকসেসফুল করার দায়িত্বটাও থাকে হচ্ছে একজন মাইক্রোবায়োলজিস্টের উপর। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর করে না। এত ইম্পর্টেন্ট টপিকসটা বোঝানোর জন্য। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, দেশ টিভির দর্শকদেরও ধন্যবাদ। আর আমি যেটা বলি সেটা হলো আপনি যেই রোগীকেই ধরেন না কেন, আপনার মামা খালা যেই হোক, আপনি একটা বাসায় গিয়েছেন, একটা পেশেন্ট ধরতে যাবেন, মামার খুবই আনন্দে গিয়ে বসবেন না, বিছানায় কখনোই বসবেন না, এবং সবসময় আপনারা হাতটাকে পরিষ্কার রাখবেন। অবশ্যই। হাত পরিষ্কার রাখাটা খুব, হাত স্যানিটাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের এতক্ষণে আলোচনা থেকে ডেফিনেটলি এতটুকু হলেও আপনাদেরকে বোঝাতে পেরেছি যে হ্যান্ড হাইজিন অনেক বেশি ইম্পর্টেন্ট। আসলে প্রত্যেকটা রোগী আমাদের আত্মীয়, এটা মনে করতে হবে, একজন ফিজিশিয়ানের যেমন, একজন নার্সের যেমন, সবাইকে। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি ডক্টর শ্রাবণা তৌহিদা আবারও চলে আসবো নেক্সট উইকে। টিল দেন অবশ্যই সুস্থ থাকবেন, দেশ টিভির সাথেই থাকবেন।